Hello, my dear students. Welcome to exam album. পরীক্ষার বেশি দেরি নেই। আমাদের এনএমজিএনএম এর পরীক্ষার বেশি দেরি নেই। এর মধ্যে আশা করছি তোমাদের প্রিপারেশন ভালো চলছে। তো প্রিপারেশন করার সাথে সাথে যেটা একটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা যেটা আমাদের কাজ আর কি, সেটা হচ্ছে প্র্যাকটিস করা আর কি। এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মক টেস্ট দিতে থাকা। ঠিক আছে, তার জন্য আহ এক্সাম অ্যালবাম তোমাদের জন্য ফ্রি মক টেস্ট নিয়ে আসে প্রত্যেক সপ্তাহে। তার সাথে তোমাদের যদি কেউ এক্সাম অ্যালবামের প্রিমিয়াম মক টেস্ট গুলো নিতে চাও অ্যাপে গিয়ে, ঠিক আছে, টাকা দিয়ে সেগুলোও নিতে পারো। বিভিন্ন প্ল্যান আছে। তো তোমরা আশা করছি মক টেস্ট দিচ্ছ। ঠিক আছে, কারণ মক টেস্টটা খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার সাফল্যের পিছনে আর কি। ঠিক আছে, তো তোমাদের মক টেস্টটা দিতে থাকো, আর কোশ্চেন প্রচুর পরিমাণে সলভ করতে থাকো। আসলে কি হয় দেখো, যখন কোনো একটা নির্দিষ্ট টপিকের ওপর তোমরা সলভ করো, ঠিক আছে, তখন তোমরা দেখবে প্রত্যেকটা টপিকেই তোমরা করতে পারছো, প্রত্যেকটা কোশ্চেনেই করতে পারছো। ঠিক আছে, কিন্তু সেটাই যখন মিক্সড প্র্যাকটিস সেট হয়ে যায়, মানে একটার পর একটা অনেকগুলো সমস্ত কিছু মিক্স করে প্র্যাকটিসটা চলে আসে, তখন তোমাদের মনে হয় যে সব জিনিসগুলো সেই চুরি হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছ আর কি। তখন তোমাদের নাম্বার কমতে থাকে। পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের যে কোনো একটা টপিক দেবে না, তোমাদের সব টপিক একসাথে দেবে। তার জন্য তোমাদের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিক্সড প্র্যাকটিস সলভ করা, মক টেস্ট দেওয়া। তো সেটার উদ্দেশ্যে আমরা আজকে রিজনিং এর একটা 20 ইম্পর্টেন্ট কোশ্চেন্স এর একটা মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি। ঠিক আছে, এর আগে চারটা মক টেস্ট সিরিজের চারটা সেট আর কি পিয়ালি ম্যাম করেইছেন। ঠিক আছে, এখন আমি 5 নাম্বার সেটটা আজ আমি করাবো। তো তোমরা যে ওই চারটা সেট যদি তোমরা না দেখে থাকো, ওই চারটা সেটও দেখে নিও। আজ এটা দেখো, এমন না যে 1 2 3 4 করে দেখতে হবে। আজ 5 দেখছো, 4 দেখছো, 3 দেখছো, তারপর 1 দেখছো, 5-এর পর 3 দেখছো, 4 দেখছো, এরকম কোনো মানে মানে সিরিজে নয়। তো সুতরাং তোমাদের পর 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 যে করতে হবে এর কোনো মানে নেই। তোমরা যেটা আগে আসবে, যেটা পরে আসবে দেখতে পারো, কিন্তু দেখো ভিডিওগুলো দেখে তোমরা বোঝার চেষ্টা করো কিভাবে আমরা সলভ করছি। তোমরা তারপর সেই হিসেবে প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো তাহলে আজ বেশি দেরি না করে আর ক্লাসটা শুরু করি। ক্লাস শুরুর আগে দুটো জিনিস আমরা যেটা বলে দিতে চাই, সেটা হচ্ছে দুটো ব্যাচ এখন কারেন্টলি চলছে এক্সাম অ্যালবামে। একটা হচ্ছে প্রগতি ব্যাচ, একটা হচ্ছে সমৃদ্ধি ব্যাচ। প্রগতি ব্যাচে কি পাবে তোমরা? প্রগতি ব্যাচে তোমরা লাইভ ক্লাস পাবে। লাইভ ক্লাসের সাথে সাথে রেকর্ডেড ক্লাস পাবে। ঠিক আছে, দুটো লাইভ অ্যাটেন্ড করতে না পারলে রেকর্ডেড ক্লাস পাবে। এখানে বিভিন্ন অভিজ্ঞ ফ্যাকাল্টিরা আছেন বিভিন্ন বিষয়ে। তারা তোমাদের গাইড করবে। পরীক্ষার কিভাবে করতে হয় সেটা হিসেবে তোমরা গাইড করবে তোমাদের। ঠিক আছে, প্রত্যেকটা টপিকে আরো তোমাদের বেশি স্ট্রং করে তুলবেন তারা। ঠিক আছে, আর তাছাড়া পাবে তোমরা মক টেস্ট পাবে, উচ্চমান সম্পন্ন ডিপিপি পাবে, সমস্ত কিছু পাবে। এখানে 1399 লেখা আছে, কিন্তু এটা প্রাইসটা আরো ড্রপ হয়ে এখন 999 টাকায় হয়ে যাচ্ছে। 999 টাকায় তোমরা প্রগতি ব্যাচে এনরোল করতে পারবে। এছাড়া আরেকটা যেটা ব্যাচ আছে সেটা হচ্ছে সমৃদ্ধি ব্যাচ। সমৃদ্ধি ব্যাচে তোমরা সবকিছুই পাবে। সেটা এটা কিন্তু রেকর্ডেড ক্লাস, অভিজ্ঞ ফ্যাকাল্টিরা থাকছেন তোমাদের গাইড করার জন্য। উচ্চমান সম্পন্ন ডিপিপি পাবে। ঠিক আছে, এখানে মক টেস্ট থাকছে না, এখানে রেকর্ডেড ক্লাস তোমরা পেতে থাকবে। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 699 টাকা। তো এটা গেল আমাদের দুটো ব্যাচের ডিটেলস একটু আমি দিয়ে দিলাম, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, লাস্ট মোমেন্টে একটা ক্র্যাশ কোর্স, দুটোই ক্র্যাশ কোর্স গুলো সমস্ত জিনিস তোমাদের কভার করা হবে, কভার করা হচ্ছে। ঠিক আছে, তোমাদের মানে কোনো ডাউট থাকলে সেগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, এটা লাস্ট মোমেন্টে একদম লাস্ট একটা চান্স আর কি তোমাদের জন্য। ঠিক আছে, চলো এবার আমরা কোশ্চেন্সে আসি। কোশ্চেন্সে এখানে আমাদের বলেছে যে সিলেক্ট দ্য অপশনস দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড ওয়ার্ড ইন দ্য সেম ওয়ে অ্যাজ সেকেন্ড ওয়ার্ড ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট ওয়ার্ড। মানে এখানে সেকেন্ড ওয়ার্ডটা ফার্স্ট ওয়ার্ডের সাথে যেরকম রিলেটেড, সেরকম এখানে সেইটা আমাকে বার করতে বলেছে যেটা থার্ড ওয়ার্ডের সাথে রিলেটেড। খুব ইজি, বুঝতে পারছো? এখানে অ্যামফিবিয়ান, অ্যামফিবিয়ান মানে কি হয়? এটাকে বাংলায় আমরা বলি উভচর। উভচর অর্থাৎ যারা জলে আর স্থলে উভয় জায়গাতেই তারা বাস করতে পারে আর কি, জল আর স্থল
উভয় জায়গাতেই তারা বাস করতে পারে। তারা হচ্ছে উভচর, নামটা দেখেই বুঝতে পারছো উভচর। আর আহ সেরকম ফ্রগটার সাথে অ্যাম্ফিবিয়ানটা, মানে ফ্রগ একটা উভচর জীব, উভচর প্রাণী, তাহলে ফ্রগের সাথে অ্যাম্ফিবিয়ানটা রিলেটেড। তাহলে এমন একটা এখানে প্রাণী বলতে হবে যেটা রেপটাইল। রেপটাইল মানে কি আমরা জানি, রেপটাইল মানে হচ্ছে সরীসৃপ। রেপটাইল মানে হচ্ছে সরীসৃপ, মানে যারা আমরা ছোটবেলায় শিখেছি যারা বুকে ভর দিয়ে হাঁটে আর কি, তাদেরকে আমরা সরীসৃপ বলি। ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে দেখো তুমি লিজার্ড, এগুলো লিজার্ড, ককরোচ, ক্যাঙ্গারু, মাউস, এগুলোর মধ্যে আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে লিজার্ডটা হচ্ছে রেপটাইল। অর্থাৎ এখানে রাইট অ্যান্সার আমরা পেয়ে গেলাম রেপটাইলটা। ঠিক আছে, বাকিগুলো যদি বলে দিই, কোকরোচ হচ্ছে, কোকরোচটা কি বলতো, একটা অমনিভরাস। অমনিভরাস হচ্ছে মানে বোথ, মানে হচ্ছে সর্বভুক, মানে যারা আহ একটু পর বলছি সর্বভুক্ত কি, তার আগে বলে দিই ক্যাঙ্গারু হচ্ছে তোমার হার্বিভোরাস, হার্বিভোরাস বা তৃণভোজী, তৃণভোজী। আর মাউসটা হচ্ছে, আচ্ছা, যারা হচ্ছে শুধু ঘাস খায়, ঘাস বা উদ্ভিদ খায়, উদ্ভিদদের বিভিন্ন অঙ্গ খায়। ঠিক আছে, যারা মানে মাংস খায় না, তারা হচ্ছে হার্বিভোরাস হয়। আর কার্নিভোরাস হচ্ছে, কার্নিভোরাস হচ্ছে যারা যারা হচ্ছে জীবের বিভিন্ন মানে প্রাণীর দেহাবশেষ, দেহ দেহ থেকে খায়, খাবার খায়, ধরো মাংস খায়। ঠিক আছে, যেমন আমরা মানুষরা, আমরা হচ্ছে ইয়েও খাই, উদ্ভিদ দেহের বিভিন্ন জিনিসপত্র, উদ্ভিদ দেহের যে পাতা ফুল ফল এগুলোও খাই, প্লাস হচ্ছে তোমার প্রাণী দেহের যেগুলো মাংস, মাছ, ডিম এগুলোও খাই। তাহলে আমরা হচ্ছে কার্নিভোর, সরি অমনিভোরাস, মানে সর্বভুক, আমরা সবকিছুই খাই। সেরকম কোকরোচটাও হচ্ছে অমনিভোরাস। ঠিক আছে, ক্যাঙ্গারুটা হচ্ছে হার্বিভোরাস, মানে শুধু উদ্ভিদের পাতা, পাতা টাতা খায়। ঠিক আছে, আর মাউসটাও হচ্ছে তোমাদের কি, মাউসটা হচ্ছে অমনিভোরাস, সর্বভুক। ঠিক আছে, তো অর্থাৎ কোকরোচ আর মাউস এগুলো দুটোই হলো অমনিভোরাস। তো এগুলো আমি ডিটেলসে বলে দিলাম। তার আগে তোমাদের যেটা জানা দরকার যে লিজার্ডটা হচ্ছে রেপটাইল আর কি। সুতরাং আমার রেপটাইলের পর কোশ্চেন মার্ক দিয়েছে মানে লিজার্ডটা আমাদের এখানে কারেক্ট আনসার চলে এলো। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই এবার। এখানে একটা ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন দেওয়া আছে। ঠিক আছে, বলা আছে হুইচ টু ডিজিটস অ্যান্ড সাইন্স ক্যান বি ইন্টারচেঞ্জ সো অ্যাজ টু ব্যালেন্স দ্য গিভেন ইকুয়েশন। অর্থাৎ বলা হয়েছে কোন দুটো নাম্বারকে আর আর হচ্ছে সাইন গুলোকে যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে এই যে ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে এটা হচ্ছে ব্যালেন্স থাকবে। এটা দেখো তো ব্যালেন্স আছে কিনা। 36 থেকে 18 যদি আমি ভাগ করি, 18 হয়ে যাচ্ছে, মাইনাস 159, ঠিক আছে, প্লাস 178, আচ্ছা 178 না, 78 ইন্টু 18, এটা গুণ করলে অনেক বড় সংখ্যা চলে আসছে। 78কে যদি 18 দিয়ে গুণ করি, প্রায় তোমার 16,000, 1600-র কাছাকাছি একটা, 1500-র কাছাকাছি একটা ইয়ে পেয়ে যাবে। তো সেটা কখনোই হতে পারে না, কারণ এটা যদি 1500-র কাছাকাছি কোনো একটা হয়, 1500 ঠিক হবে না, 1500-র কাছাকাছি, প্লাস মাইনাস 1500 কিছু একটা হবে। তো 1500 আর এখানে হচ্ছে 200, 150-র কাছাকাছি, মানে 1350 আর 18, এগুলো যোগ করলে 135 কখনোই হবে না। অর্থাৎ এই ইকুয়েশনটা আমাদের ভুল আছে, আমরা দেখতে পাচ্ছি। তো বলেছে কি কোন দুটো, এই যে এখানে অপশন গুলোর মধ্যে কোন দুটো নাম্বারকে আর সাইনকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, তাহলে আমাদের ইকুয়েশনটা রাইট হবে, এটাই আমাদের বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি দেখি যে 8 2, একটা একটা টু ইন্টারচেঞ্জ করে দেখি। 8 আর 2 কে ইন্টারচেঞ্জ করা মানে হচ্ছে 2 এর জায়গায় 8 চলে আসবে, আর কোথাও যদি 8 থাকে তার জায়গায় 2 চলে আসবে, করে দেখি। আর তার সাথে সাথে গুণ আর ভাগটা ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ 36-এর পর ভাগ চিহ্ন আছে, এটার পরে গুণ চিহ্ন হয়ে যাবে, আর 2 আছে মানে 8 চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস 159 অ্যাজ ইট ইজ থাকবে, প্লাস 78। ঠিক আছে, আর এখানে এখানে হচ্ছে তোমার গুণ চিহ্ন ছিল, এখানে ভাগ চিহ্ন চলে আসবে, 18টা অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে 8 তো কোথাও নেই। ঠিক আছে, এটা যদি আমি,
আচ্ছা, এইটুকুলোও ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এইটুকুলোও তোমার ইন্টারচেঞ্জ হয়ে যাবে, পুরো নাম্বারটা এই যে একটা একটা ডিজিট গুলোও ইন্টারচেঞ্জ হবে, যেহেতু ডিজিট বলেছে না, নাম্বার তো বলেনি, ডিজিট বলেছে, এখানে দেখো ডিজিট বলেছে, হুইচ টু ডিজিট, তার মানে এখানে ডিজিট গুলো ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ 8 এর জায়গায় 2 চলে আসবে, আবার এখানে 18 জায়গায় 18 বা 8 এর জায়গায় 2 চলে আসবে। এবার ক্যালকুলেশন করে দেখো, 18 8 কত হয়, 8 24, 848, 288, ঠিক আছে, মাইনাস 159 প্লাস এটা কত হচ্ছে, 72কে 6 দিয়ে ভাগ করলে 6 হয়, 1272, মানে এটা হয়ে যাচ্ছে 288 মাইনাস 153, ঠিক আছে, এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 135, তাহলে এটা কারেক্ট হয়ে যাচ্ছে, আমাদের যেটা বার করতে বলেছিল সেটাই হয়ে যাচ্ছে, তাহলে তোমাদেরকে বেশি খাটালো না, প্রথমেরটা চেক করেই আমরা দেখতে পেয়ে গেলাম যে অ্যান্সারটা মিলে যাচ্ছে। এটা অপশন চেক ছাড়া কোনো প্রসেস নেই, তোমাদের অপশন চেক করেই করতে হবে, যদি প্রথমেরটাই না মিলতো তোমার দ্বিতীয়টা আবার ট্রাই করতে হবে। এরকমের কোশ্চেন গুলো যদি দেয়, যদি তোমাদের একদম যদি 4 নাম্বার যদি অ্যান্সার তোমাদের মিলে, তাহলে তোমাদের একটু টাইম টেকিং হতে পারে, কিন্তু ওরা তোমাদেরকে বেশি টাইম টেকিং করেনি, প্রথম অ্যান্সারটাতেই দিয়ে দিয়েছে আর কি। ঠিক আছে, এবার হচ্ছে find out the alternative which will replace the question mark in the following question. আচ্ছা, জানুয়ারির সাথে নভেম্বর রিলেটেড বলেছে, তাহলে সানডের সাথে কোনটা রিলেটেড হবে? ঠিক আছে, দেখো নভেম্বরের সাথে যদি রিলেটেড হয় জানুয়ারি, জানুয়ারির সাথে যদি নভেম্বর রিলেটেড হয়, জানুয়ারির সাথে নভেম্বর রিলেটেড হচ্ছে, অর্থাৎ দুটো ডিসেম্বরের, ডিসেম্বরটা স্কিপ করে আমরা আসছি আর কি। জানুয়ারির আগের মাস কি ছিল, ডিসেম্বর ছিল, তার আগে নভেম্বর, তো ডিসেম্বর থেকে আমরা স্কিপ করে আসছি। সেরকম সানডের আগের আগের যেটা আছে বার, সেটা হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডের আগের বার হচ্ছে তোমার ফ্রাইডে, তাহলে ফ্রাইডেটা হয়ে যাচ্ছে তোমার রাইট অ্যান্সার। এটা যদি দেখি, ধরো জানুয়ারি, জানুয়ারির পরের মাস হচ্ছে তোমার ডিসেম্বর, ডিসেম্বর পরের মাস হচ্ছে নভেম্বর, ঠিক আছে, মানে এই ডিসেম্বরটাকে স্কিপ করছি আমরা। সেম ভাবে সানডে, সানডের পরে স্যাটারডে, আর তার আগে ফ্রাইডে, তাহলে স্যাটারডেটাকে যদি আমি স্কিপ করি, তাহলে আমাদের ফ্রাইডেটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করছি বোঝা গেছে, এটা খুব একটা কঠিন ছিল না, ইজি কোশ্চেন ছিল। চলো, ইফ রামায়ণা ইজ কোডেড অ্যাজ AMAR, ঠিক আছে, কি হচ্ছে এটা ভালো করে দেখো, এই কোডিং ডিকোডিং এটা হচ্ছে একটা, মানে এই টাইপের কোশ্চেন গুলো খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করবে। রামায়ণা, রামায়ণ, RAMA, এটা যেটা আছে এটাকে উল্টো দিক থেকে লিখছে, এইভাবে লিখছে, এ দিয়ে শুরু করছে, তারপর এম, তারপর এ, তারপর আর, হচ্ছে প্রথমে এ, তারপরে এম, তারপর এ, তারপর আর লিখেছে, তারপরে এই দিকটা যেটা আছে এই দিকটাকে উল্টে দিয়েছে, ঠিক আছে, আগে এ, তারপর এন, তারপরে এ, তারপর ওয়াই, এটা উল্টে গেছে, ANAY, ANAY। সেম ভাবে তুলসী দাসটাকে আমরা কি লিখতে পারি, তুলসী দাসটা 8টা ওয়ার্ডের ওয়ার্ড, তাহলে চারটা চারটা করে ভাগ হবে, চারটা চারটা করে যদি ভাগ হয়, প্রথম এস দিয়ে স্টার্ট হবে, প্রথমে এস দিয়ে স্টার্ট হবে, অর্থাৎ এস, সরি, এস দিয়ে স্টার্ট হবে, এস এর পর এল, তারপর ইউ, তারপর টি, ঠিক আছে, আর এদিক থেকে স্টার্ট হবে এস, এ, বি, আই, ঠিক আছে, তাহলে এটা কোনটা আছে দেখো তো, অপশন এ, এটা তোমার কারেক্ট অ্যান্সার, SLUT, SADI, ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হলো, যে প্রথমে চারটা চারটা করে আমি দুটো ভাগে ভাগ করলাম, তারপরে উল্টো দিক করে লিখলাম, AMAR, ANAY। আশা করছি ক্লিয়ার তোমাদের, ঠিক আছে। তোমার নেক্সট কোশ্চেনে যাই, তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করো, দরকার হলে এটা তো রেকর্ডেড ভিডিও, তোমরা পজ করে নাও ভিডিওটা, তারপর তোমরা সলভ করো, তারপর আমি যেটা করছি সেটা দেখো। ফাইন্ড দ্য অড ওয়ান ফ্রম দ্য গিভেন সিরিজ। আচ্ছা, উম,
আচ্ছা, বাকি যে নাম্বার গুলো আছে, ঠিক আছে, 224 2 দিয়ে ডিভিজিবল, 1 121 11 দিয়ে ডিভিজিবল, 248 2 দিয়ে ডিভিজিবল, 329 নাম্বারটা কিছুতেই ডিভিজিবল নয়, কিছুতেই ডিভিজিবল নয়। তাহলে এটা তোমাদের রাইট অ্যান্সার অপশন এ হয়ে গেল, এগুলো হবে না। কোনটা ডিভিজিবল, যে কোনো নাম্বার দিয়ে কোনটা ডিভিজিবল সেটা আমাদেরকে এখানে খুঁজে বার করতে বলেছে, ঠিক আছে। অর্থাৎ 329টা হচ্ছে একটা প্রাইম নাম্বার, ঠিক আছে। এখানে বাকিগুলো হচ্ছে কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার অর্থাৎ হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো আমার বাকিগুলো সবগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, একমাত্র এটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আমরা কাকে বলি? যে সংখ্যাটাকে সেই সংখ্যাটা আর এক, এই দুটো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাহলে এটা 329টা হয়ে গেল একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। ইন দ্য ফলোইং কোশ্চেন সিলেক্ট দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। ঠিক আছে, কোনটা ওয়ার্ড সেটা তোমাকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। এটা তুমি একদম জেনারেল নলেজ, ঠিক আছে। কার কার কি হয়? মাটিতে চলে। বাস মাটিতে চলে। শিপ শিপ জলে চলে, শিপ মানে হচ্ছে জাহাজ, জলে চলে। মোটরসাইকেলও মাটিতে চলে। অর্থাৎ দেখেই বুঝতে পারছি সবগুলো হচ্ছে স্থলে চলে, ঠিক আছে। স্থলচর যান বলতে পারো। আর এটা হচ্ছে জলচর যান, ঠিক আছে, জলে চলে। শিপটা তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করছি ক্লিয়ার তোমাদের, ঠিক আছে। খুব ইজি ছিল এটা। Third question. A series is given with one term missing. Select the correct alternative from the given ones that will complete the series. আচ্ছা, এখানে অপশন গুলো দিতে ভুলে গেছি আমি, ঠিক আছে, অপশন গুলো মিস করে গেছি আমি। এখানে এখন অপশন গুলো দিয়ে দিচ্ছি, চলো তোমাদের জন্য। অপশন এ তে আছে 23, অপশন বি তে আছে 29, অপশন সি তে আছে 27, অপশন ডি তে আছে 24। তোমরা আশা করছি পজ করে সলভ করছো, তো পজ করে সলভ করো, আমি কোশ্চেনটা অ্যান্সারটা বলে দিই, ঠিক আছে। এখানে তোমাদের 13 থেকে 15 যাওয়ার জন্য 2 যোগ করতে হচ্ছে, তারপরটাতে 15 থেকে 19 যাওয়ার জন্য 4 যোগ করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে পরটা যাওয়ার জন্য, ঠিক আছে, তোমাদের এখানে দুটো জিনিস হতে পারতো, ঠিক আছে। তোমরা বলতে পারতে যে 2 4 এরপর 6 যোগ হবে, তাহলে 25 হবে, বলতেই পারতে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে 25টা তোমাদের অপশনই দেওয়া নেই, ঠিক আছে। তাহলে আরেকটা চান্স কি হতে পারে, 2 এর পর 4 মানে ডবল হচ্ছে, তো 4 এর পর তো 8 হতে পারে, 19 এর পরে যদি 8 যোগ করা হয় তার মানে 27 হয়ে যাবে। আবার তোমাদের এখানে যদি 27 আনসার না দেওয়া থেকে পরে যদি 25 দেওয়া থাকতো, যদি ধরো 25 দেওয়া থাকতো, তখন তোমাদের কি অ্যান্সার করতে হতো? তখন তোমাদের 27টা যদি না থাকতো, 25 থাকতো, তাহলে তোমাদের 25টা অ্যান্সার করতে হতো। কিন্তু এমন হতো না যে দুটোই আছে, এটা হবে না আর কি, যে কোনো একটাই থাকবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছি। এটা দুটো অ্যান্সারই হতো, 25ও হতো আর 27ও হতো, কিন্তু অপশনে যেহেতু 25 নেই তার জন্য আমি 27টা মার্ক করেছি। আশা করছি ক্লিয়ার। কি করেছি, প্রথমে দুই সংখ্যাটা, 2 এর ডিফারেন্স, তারপর 4 এর ডিফারেন্স, তারপর নিশ্চয়ই 2 এর পর 4 ডিফারেন্স মানে হচ্ছে ডবল হচ্ছে, এবার 4 পর তার ডবল হবে, অর্থাৎ এটা 8 হয়ে যাবে। আশা করছি ক্লিয়ার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাই। সিরিজ ইজ গিভেন উইথ ওয়ান টার্ম মিসিং, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য গিভেন ওয়ান্স দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজ। আবার এখানে আমি অপশন দিতে ভুলে গেছি, ঠিক আছে। তোমরা এখানে অপশন আর এখানে আমি দিচ্ছি না, তোমরা সলভ করার চেষ্টা করো, তারপর আমি নিজে নিজে, তারপর আমি পজ করে সলভ করো, তারপর আমারটা দেখে নিও, ঠিক আছে। ডি এর পর ই আসছে, ডি ই এফ। আচ্ছা, এটা তো অপশন না দিলে হবে না। আচ্ছা, আমি অপশন দিই, এটা অপশন না দিলে হবে না, অ্যাকচুয়ালি না দিলে হয়ে যাবে। ডি ই এফ, ডি পর হচ্ছে এফ এর পর জি আসবে। ডি এর পর এর প্রথম সংখ্যাগুলো যদি তুমি সাজাও, ডি এর পর ই, তারপর এফ, তারপর জি, ঠিক আছে। আর এটা হচ্ছে এম, তারপর এন, তারপর ও, তারপর পি। জি পিটা তোমাদের কারেক্ট আনসার হয়ে গেল। তাহলে এখানে যদি অপশন ধরি তোমার থাকতো, জিপিটা তোমরা কারেক্ট অ্যান্সার করতে, ঠিক আছে। অপশন গুলো দেওয়া হয়নি, সরি। চলো, অঙ্কিতা ওয়াক্স 500 মিটার টুয়ার্ডস নর্থ
then turns left and walk 250 meters. In which direction is she with respect to the initial position? খুব সোজা কোশ্চেন। ওর এখান থেকে স্টার্ট শুরু করেছে, এটাও স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, গোল করে দাগ করে দিলাম। 50 মিটার টুয়ার্ডস নর্থে যাচ্ছে, সরি 500 মিটার টুয়ার্ডস নর্থে যাচ্ছে। 500 মিটার মানে এখান থেকে এটা যেটা গেল এটা হচ্ছে 500 মিটার। নর্থ মানে জানো, নর্থ মানে সবসময় উপরে, ঠিক আছে। এখান থেকে হি টার্নস লেফট, এখান থেকে তার লেফট কোনটা, এটা তার লেফট। এখানে সে কত গেল, 250 মিটার গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে একদম সোজা কোশ্চেন দিয়েছে, ইন হুইচ ডিরেকশন ইজ সি উইথ রেসপেক্ট টু হার ইনিশিয়াল পজিশন। তাহলে এখান থেকে তার ইনিশিয়াল পজিশনটা এখন কত দূরে আছে, মানে কোন কোন দিকে কত দূর বলেনি, কোন ডিরেকশন আছে জিজ্ঞেস করেছে। এটা তোমার নর্থ, এটা তোমার হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এখান থেকে শুরু করেছিল, সেই হিসাবে এখন কোন দিকে আছে, নর্থ ওয়েস্টে আছে। তাহলে অপশন বি নর্থ ওয়েস্টটা তোমাদের হয়ে যাচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, নর্থ ওয়েস্ট, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি চট করে। মোহন, প্রিয়া, জাহ্নবী, আচ্ছা মোহন, ঋতিকা, জাহ্নবী, প্রিয়া অ্যান্ড রিয়া আর হচ্ছে ফ্রেন্ডস, ঠিক আছে। পাঁচজনের নাম দেওয়া আছে, তারা হচ্ছে প্রত্যেকে বান্ধবী। জাহ্নবী রানস ফাস্টার দ্যান ঋতিকা, ঠিক আছে। জাহ্নবী কি করছে, জাহ্নবী রানস, একটা একটা ওয়ার্ড পড়বো, একটা একটা করে লিখবো, ঠিক আছে। জাহ্নবী রানস ফাস্টার দ্যান ঋতিকা, তাহলে এখানে যদি আমি স্পিড লিখি, কে কত স্পিডে এগোয়, সেই হিসাবে যদি আমি ইয়েটা লিখি, তাহলে ঋতিকার চেয়ে জাহ্নবী ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট বেশি স্পিড ওর, ঠিক আছে। বাট স্লোয়ার দেন প্রিয়া, তাহলে জাহ্নবী হচ্ছে ঋতিকার চেয়ে স্পিড বেশি কিন্তু প্রিয়ার থেকে কম, প্রিয়ার থেকে স্পিড কম, তাহলে প্রিয়া নিশ্চয়ই জাহ্নবীর থেকে বেশি, তো সেটা উপরে লিখলাম। মোহন ইজ দ্য স্লোয়েস্ট রানার, মোহন বলছে স্লোয়েস্ট রানার, মানে এখানে যে পাঁচজন আছে তার মধ্যে মোহন সবচেয়ে আস্তে হাঁটে, মোহন সবচেয়ে আস্তে হাঁটে, ঠিক আছে। তাহলে হচ্ছে মোহন ইজ দ্য স্লোয়েস্ট রানার এন্ড রিয়া রানস ফাস্টার দেন প্রিয়া, এন্ড রিয়া হচ্ছে ফাস্টার দেন প্রিয়া, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমাদের সিকোয়েন্সটা। এবারে বলছে হু রানস ফাস্টার, অপশন তোমরা দেখে সলভ করতে পারবে। হ্যালো, এখানে তার বলছে না, আসেনি এখনো, তাহলে কি করবো, ঠিক আছে ঠিক আছে। হু রানস দ্য ফাস্টেস্ট অ্যামং ফাইভ, এদের মধ্যে ফাস্টেস্ট কে জিজ্ঞেস করেছে, আমরা ছবি দেখেই বুঝতে পারছি রিয়া হচ্ছে ফাস্টেস্ট, তাহলে রিয়া হয়ে গেল ফাস্টেস্ট, ঠিক আছে। আরেকবার রিপিট করে দিচ্ছি আমি, পাঁচজন ফ্রেন্ডস আছে। জাহ্নবী রানস ফাস্টার দেন প্রিয়া, সরি জাহ্নবী রানস ফাস্টার দেন ঋতিকা, ঋতিকার থেকে জাহ্নবী ফার্স্ট, তাই জাহ্নবীর থেকে ঋতিকার উপরে জাহ্নবীকে লিখেছি। বাট স্লোয়ার দেন প্রিয়া, কিন্তু প্রিয়ার থেকে স্লো, মানে তাহলে প্রিয়ার নিচে জাহ্নবীকে লিখেছি, ঠিক আছে। মোহন ইজ দ্য স্লোয়েস্ট রানার, মোহন হচ্ছে স্লোয়েস্ট রানার, সবচেয়ে কম হচ্ছে স্পিডে দৌড়ায় হচ্ছে মোহন, তাহলে সবার নিচে মোহনকে লিখেছি, ঠিক আছে। রিয়া রানস ফাস্টার দেন প্রিয়া, আবার প্রিয়ার থেকেও ফাস্ট হচ্ছে রিয়া, তাহলে রিয়াকে এখানে লিখেছি। তারপর জিজ্ঞেস করেছি হু ইজ দ্য ফাস্টেস্ট অ্যামং দ্য ফাইভ, তাহলে এদের মধ্যে ফাস্টেস্ট কে, এদের মধ্যে ফাস্টেস্ট হচ্ছে রিয়া, ঠিক আছে, বোঝা গেছে। হম, রিয়াকে এখানে আমি দাগ দিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলার আগে এখানে বলে দিই যে এখানে আমাদের এক্সাম অ্যালবামের তিনটা প্ল্যান আছে, যেখানে তোমরা মক টেস্ট নিতে পারবে। মক টেস্টের প্ল্যান তিনটা আছে। একটা নাম্বার ওয়ান প্ল্যান হচ্ছে তোমার ফুল লেন্থ টেস্ট, 30টা টেস্ট পাবে 139 টাকায়। আবার প্ল্যান টু হচ্ছে টপিক ওয়াইজ টেস্ট, 130টা টেস্ট পাবে, যেটার প্রাইস হচ্ছে 149 টাকা। আর প্ল্যান থ্রি যেটা আছে সেটা হচ্ছে তোমার টপিক টেস্ট প্লাস হচ্ছে তোমার ফুল লেন্থ টেস্ট, দুটোর কম্বো প্ল্যান, ঠিক আছে। এটা তোমরা পেয়ে যাবে 179 টাকায়, ঠিক আছে। এখানে এক্সাম অ্যালবাম প্লে স্টোরে গিয়ে তোমরা এক্সাম অ্যালবাম অ্যাপটা নিয়ে নেবে, অ্যাপটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আপডেট অ্যাভেলেবেল থাকলে আপডেট করে নেবে,
ঠিক আছে, তারপরে তোমরা মক গুলো দিতে পারবে ওখানে গিয়ে। ঠিক আছে, চলো। আর যদি কোনো ডাউট থাকে এই নাম্বারে তোমরা অবভিয়াসলি কোশ্চেন করতে পারবে, ফোন এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। এবার নেক্সট কোশ্চেনে আসছি। ইফ প্লাস ডিনোটস মাইনাস, মাইনাস ডিনোটস প্লাস, sorry, minus denotes multiplication, multiplication denotes division, and division denotes plus, then what will the numeric value of এটা? তাহলে আমাদের প্লাস ডিনোট করছে মাইনাস, মানে যেখানে আমি প্লাস সাইন দেখবো সেখানে আমি বিয়োগ করব, যেখানে মাইনাস সাইন দেখবো সেখানে গুণ করব, যেখানে গুণ সাইন দেখবো সেখানে ভাগ করব, আর যেখানে ভাগ সাইন দেখবো সেখানে যোগ করব। এইভাবে আমি যদি এটাকে সলভ করতে যাই, 60 × 10 ডিভাইড বাই 40, 40 আর প্লাস সাইন দেখলেই, প্লাসটা আগে লিখি, পরে এটা সাইন টাইন করবো, -5। তার মানে প্রথমে আমাদের এটা যেটা কোশ্চেনে বলেছে সেটাই আমি টুকে দিলাম। এবারে আমাকে বলেছে যে মাল্টিপ্লিকেশন দেখলেই আমি করে দেব ডিভাইড, অর্থাৎ 10 ডিভাইড 10, 60 / 10, এই যে মাল্টিপ্লিকেশন ডিনোটস ডিভাইড বলা আছে। তারপরে ডিভাইড দেখলেই আমরা কি করব, প্লাস করব, অর্থাৎ ডিভাইড আছে মানে এখানে প্লাস করব। তারপর প্লাস আছে মানে মাইনাস করব, আর মাইনাস আছে মানে মাল্টিপ্লিকেশন করব। এবার এটা সলভ করব। কি হচ্ছে, প্রথমে আমরা বর্গমাস রুল অনুযায়ী এটা ভাগ করছি, মানে পাচ্ছি 6 + 40 মাইনাস 6 আর 5 এখানে হচ্ছে গুণ করছি, পাচ্ছি 30। তাহলে এখানে পাচ্ছি তোমার 6 + 40 মানে তোমাদের পেয়ে যাচ্ছি টোটাল 46, -30 মানে হয়ে যাচ্ছে 16। তাহলে এখানে 16 যেটা আছে অপশন বি, সেটা হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 16টা তোমাদের অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার পেয়ে গেলাম। আশা করছি ক্লিয়ার, এটা একদম সোজা কোশ্চেন ছিল, কিন্তু এই ধরনের কোশ্চেন আসে। আচ্ছা, এখানে একটা ডাইস এর কোশ্চেন দেওয়া হয়েছে, বলছে 3 positions of a dice are given, find out which number is found opposite the number 2 in the given cube। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার 2 এর অপোজিট নাম্বারটা খুঁজতে বলেছে, 2 এর অপোজিট নাম্বার খুঁজতে বলেছে। তাহলে 2 কোথায় আছে, এখানে 2 আছে, এখানে 2 নেই। তাহলে এই ফিগারটা আমার কোনো দরকার নেই। ঠিক আছে, এই ফিগারটা জাস্ট তোমাদের দেওয়া হয়েছে কিন্তু আমার দরকার নেই, 2 এখানে আছে। ঠিক আছে, এবার দেখো 2টা বাদ দিয়ে, এখানে 2 আছে, 2টা বাদ দিয়ে এখানে 1 আর 4 আছে, আর এখানেও 1 আর 4 আছে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন যখন আসে আমরা কি করি, যেটা নেই সেটার সাথে সেটাকে আমরা, 1 আর 4 আছে, 1 আর 4 এখানে আছে, তাহলে 6 আর 2টা এখানে দুটো আলাদা আলাদা নাম্বার আর কি, অর্থাৎ 2 এর অপোজিট কি হয়ে যাবে, 6। আরেকবার বলছি আমি, এই ধরনের কোশ্চেন যখন আমাদের দেওয়া হয় তখন আমরা কি করি, প্রথমে দেখি যে 2 এর যেহেতু অপোজিট নাম্বারটা আমায় খুঁজতে বলেছে, তার মানে আমরা কি করব যে 2 এর অপোজিট, মানে 2 কোথায় আছে দেখবো, 2 এখানে আছে। ঠিক আছে, এখানে নেই তো এটা আমার কোনো দরকারই নেই। ঠিক আছে, বাকি 2টা এখানে আছে, বাকি 1 আর 4ও এখানে আছে, 1 আছে, 1 এখানেও আছে, 4 আছে, 4 এখানেও আছে, তাহলে বাকি থাকলো কোনটা, এখানে 6 বাকি থাকলো, এখানে 2 বাকি থাকলো। 2 এর অপোজিট নাম্বার যদি আমাকে জিজ্ঞেস করে, সবসময় আমার এখানে 6টা রাইট অ্যান্সার হবে, যে দুটো বাকি আছে সেগুলো রাইট অ্যান্সার হবে। একটা ডাইসের 3টা পৃষ্ঠ আমরা দেখতে পাই, 3টা সাইডস আমরা দেখতে পাই, তার মধ্যে যে দুটো সাইডস আমরা একই রকম, দুটো দুটো ফিগারের ক্ষেত্রে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিই, আর যে দুটো বাকি থাকে, ঠিক আছে, সেই দুটো একটা আরেকটার অপোজিট হয়। ঠিক আছে, তাহলে এখানে 2 এর অপোজিট হয়ে গেল 6। নেক্সট কোশ্চেন, there are 7 members in a family। এখানে একটা ব্লাড রিলেশনের কোশ্চেন আছে। ঠিক আছে, there are 7 members PANSKY and D in a family। 7 জনের নাম দেওয়া আছে 7টা অ্যালফাবেট দিয়ে, PANSKY and D, 7জন মেম্বার আছে। S is the granddaughter of Y। ঠিক আছে, S is the granddaughter of Y who is married to K। আচ্ছা,
ওয়াই ইজ মাইন্ড টু কে, এটা আমরা দেখে বুঝতে পারলাম ওয়াই ইজ মাইন্ড টু কে। আমি বলেছিলাম যে যখনই আমরা হাজব্যান্ড ওয়াইফ বোঝাবো তখনই মাঝে এরকম একটা ইকুয়াল সাইনের মতো ডবল ডবল দাগ দেবো আর কি। ঠিক আছে, ওয়াই ইজ মাইন্ড টু কে বলেছে, ওয়াই ওয়াই হু ইজ মাইন্ড টু কে মানে হু বলেছে এখানে, মানে এখানে ওয়াই এর কথা বলছে। ঠিক আছে, অর্থাৎ ওয়াই ইজ মাইন্ড টু কে, ও সরি টি কেন লিখছি, ওয়াই ইজ মাইন্ড টু কে, ওয়াই ইজ মাইন্ড টু কে। ঠিক আছে, কিন্তু কে মেল কে ফিমেল এখানে আমরা জানি না এখনো। ঠিক আছে, বি ইজ দ্য অনলি সন অফ এ, বি ইজ দ্য অনলি সন অফ এ, এখান থেকে আমরা এই দিক থেকে একটা হিসাবটা লিখি, বি ইজ দ্য অনলি সন অফ এ। ঠিক আছে, কিন্তু এ ছেলে নামে আমরা জানি না, সুতরাং ওটাকে এখন ফাঁকাই রাখি। ছেলে বোঝাতে আমরা সবসময় এরকম একটা চৌকো বক্স দিই। ঠিক আছে, আমার আমার ব্লাড রিলেশন ইয়েটা যারা মানে দেখেছো ভিডিওটা চ্যানেলে অ্যাভেলেবেল আছে, বা রিজনিং বাই শ্রাবণ্য স্যার বা প্লে লিস্টের মধ্যে অ্যাভেলেবেল আছে, সেখানে তোমরা ব্লাড রিলেশন আমি কিভাবে সলভ করি, কোনটায় কি দিয়ে ডিনোট করি, কোনটাকে ফিমেলকে কিভাবে ডিনোট করি, মেলকে কিভাবে ডিনোট করি, এগুলো সমস্ত কিছু আমি সেখানে বলে দিয়েছি। তো আমি আরেকবার এখানে রিপিট করছি যে আমরা ফিমেলকে ডিনোট করি হচ্ছে বক্স দিয়ে, সরি মেলকে ডিনোট করি বক্স দিয়ে, আর ফিমেলকে ডিনোট করি স্কোয়ার দিয়ে, সরি স্কোয়ার না, সার্কেল দিয়ে, গোল দাগ দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, বি ইজ দ্য অনলি সান অফ এ, একটাই ছেলে আছে এ, অ্যান্ড এ ইজ দ্য ব্রাদার অফ পি। এবারে এ কে এখন বলা হলো এ হচ্ছে ব্রাদার অফ পি, অর্থাৎ এও হচ্ছে একটা ছেলে। ঠিক আছে, তাহলে পি পি এখন ছেলে নামে এখন আমাকে বলেনি। পরের ইয়েতে কি যাচ্ছে দেখি, পি ইজ সিস্টার ইন ল অফ এন, পি ইজ সিস্টার ইন ল অফ এন। তাহলে পি যেহেতু সিস্টার ইন ল বলেছে মানে পি কে অবভিয়াসলি এখানে মেয়ে হতে হবে, আর সিস্টার ইন ল অফ এন মানে এন কে এখানে এস ওয়াইফ হতে হবে, তবেই সিস্টার ইন ল হবে। ঠিক আছে, he is sister in law of n and n is the mother of s, and n is mother of s হচ্ছে মানে এখানে এন আর এ তো হচ্ছে তোমার স্বামী স্ত্রী, বি তার একটা ছেলে, তাহলে অনলি সান, অনলি এখানে কি বলেছিল ডি ইজ, কোথায় গেল, ডি ইজ অনলি সান বলেছিল, তাহলে এস নিশ্চয় সন হবে না, কিন্তু ডটার তো হতেই পারে, তাহলে এস ডটার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত আমি বললাম। কে ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ ডি, কে ইজ গ্র্যান্ডফাদার অফ ডি, এবারে যেহেতু গ্র্যান্ডফাদার বলেছে মানে কে কে আমাকে এখানে বসাতে হবে, কে কে এখানে বসাতে হবে, কে ইজ গ্র্যান্ডফাদার অফ ডি বসিয়ে দিলাম। আর কে যেহেতু গ্র্যান্ডফাদার হয়ে গেল তাহলে তার ওয়াইফ কে হয়ে যাবে, আমার কে ওয়াইফ এখানে যদি কে যদি ইয়ে হয়ে যায়, মেল হয়ে যায়, তাহলে নিশ্চয়ই ফিমেল হবে, তাহলে ওয়াই এখানে ফিমেল হয়ে গেল। এই ভেরি গুড কোশ্চেন। ঠিক আছে, একটা খুবই সুন্দর কোশ্চেন দেওয়া ছিল এখানে। এবার কোশ্চেন তোমার কি করেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ডেফিনেটলি ট্রু, এগুলোর মধ্যে কোনটা ডেফিনেটলি ট্রু হবে তোমাকে জিজ্ঞেস করেছে। বলো তো, ওয়াই ইজ সিস্টার অফ এন, এটা কি ঠিক, ওয়াই ইজ সিস্টার অফ এন, ওয়াই ইজ সিস্টার অফ এন না, এখানে তো ওয়াই সিস্টার এন এর সাথে কোনো সম্পর্ক আছে মানে ভাইয়ের সাথে, ভাই বোন হবে না, কারণ এটা তো আলাদা আলাদা জেনারেশন, তাহলে এটা হবে না। পি ইজ সান অফ কে, পি ইজ সন অফ কে, পি কে এখানে ফিমেল দেখানো হচ্ছে, তাহলে সন অফ কে কি করে হবে। ডি এন্ড এ আর সিবলিংস, সিবলিংস মানে হচ্ছে ভাই বোনকে একসাথে সিবলিংস বলা হয়, তাহলে ডি এন্ড এ আর সিবলিংস কি না, এ ছেলে ডি কি করে সিবলিংস হতে পারে। ঠিক আছে, তাহলে এস এটাও হবে না। এস ইজ সিস্টার অফ ডি, এস ইজ সিস্টার অফ ডি, ডি এর সিস্টার হচ্ছে এস, এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এস ইজ সিস্টার অফ ডি, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল, এই যে এস সিস্টার ডি এর। বোঝা গেছে, খুবই সুন্দর কোশ্চেন ছিল এটা, যদি বুঝতে না পেরে থাকো রিপিটে দেখো বুঝে যাবে, পজ করো, নিজেরা সলভ করার চেষ্টা করো, কোশ্চেনটা পুরো পড়ো, তাও যদি বুঝতে না পারো দুবার তিনবার করে রিপিট করো, ঠিক বুঝে যাবে। ঠিক আছে, চুজ দ্য রাইট অপশন হুইচ উইল কমপ্লিট দ্য ফলোইং ওয়ার্ড এন্ড বিগিন দ্য সেকেন্ড ওয়ার্ড। ঠিক আছে, এমন একটা ওয়ার্ড আমাকে এখানে বসাতে হবে যেটা এই ফার্স্ট ওয়ার্ডটাকে কমপ্লিট করবে, আর এখান থেকে শুরু হয়ে আরেকটা ওয়ার্ড শেষ হবে। ঠিক আছে, আরেকবার বলে দিই, এমন একটা একটা ওয়ার্ড বা একটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড এখানে বসাতে হবে যাতে এই যে ফার্স্টের যে ওয়ার্ডটা এটা এখানে গিয়ে কমপ্লিট হয়, আর এখানে যেটা বসাবো সেটা দিয়ে শুরু হয়। এখানে অপশন দিয়ে, অপশন গুলো যদি আমি দেখি, আর আর এ ডিআই এস দিয়ে কিছু হয় না। ঠিক আছে, আর এ ডিআই টি পোষাচ্ছে না,
এগুলো একটাও পোষাচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে SH, র্যাডিস অ্যান্ড সাইন। র্যাডিস অ্যান্ড সাইন দুটো ওয়ার্ড আমরা কি কি পেলাম? RADISH, র্যাডিস অ্যান্ড সাইন, SHIN। তাহলে এই দুটো হয়ে গেল আমাদের কারেক্ট আনসার, SH টা হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। Question number 15. Two positions of the same dice are given. ঠিক আছে, হুইচ নাম্বার, আগে আমাকে দেখতে হবে এটা স্ট্যান্ডার্ড ডাইস কিনা। এখানে আগে আমি আরেকটা ডাইসের কোশ্চেন ছিল, সেটা আমি বলতে ভুলে গেছিলাম, তোমার সবার আগে দেখতে হবে স্ট্যান্ডার্ড ডাইস কিনা। স্ট্যান্ডার্ড ডাইস না নন স্ট্যান্ডার্ড ডাইস চেক করাটা আমার সবার আগে কর্তব্য। তো এখানে যখন দেখছি যে তিনটে যে পৃষ্ঠ দেখা যাচ্ছে, ঠিক আছে, একটা ডাইসে তিনটা পৃষ্ঠ দেখা যাচ্ছে, তার মধ্যে দুটো যদি যোগ করে 7 চলে আসে, তার মানে সেটা নন স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি হয় জানো? স্ট্যান্ডার্ড ডাইস হচ্ছে সেই ডাইস যেগুলো হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়, ঠিক আছে, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, অর্থাৎ কিনে নিয়ে আসলে আমি দেখি এখানে হচ্ছে 6 লেখা, মানে একটা ছক্কা থাকে, তার অপোজিটটা সবসময়, এটা যদি একটা লুডোর ছক্কা হয়, এখানে যদি এখানে যদি এখানে যদি 6 পড়ে, তার অপোজিটে ফুট অর্থাৎ 1 পড়বে। অপোজিটটা সবসময় দুটো অপোজিট পিঠের যোগফল সবসময় 7 হবে, ঠিক আছে। একটাতে যদি 4 থাকে, তার অপোজিট পৃষ্ঠে 3 থাকতে বাধ্য, কারণ যোগফল 7 হতে হবে। এটা কিসের বলছি? স্ট্যান্ডার্ড ডাইসের বলছি, স্ট্যান্ডার্ড ডাইসের। কিন্তু নন স্ট্যান্ডার্ড ডাইস কি, যখন আমরা একটা স্ট্যান্ডার্ড ডাইস কিনে নিয়ে এসে সেটাকে, সেটার উপরে আমরা নাম্বার গুলো চেঞ্জ করে দিই, ঠিক আছে, সেখানে কোনো ডাইসের কোনো রুল মানে না। ধরো আমি 6 ছিল, সেটাকে আমি 6 থেকে চেঞ্জ করে পরে 5 করে দিলাম, মানে তুমি তুমি আমার সাথে ধরো লুডো খেলছো, ঠিক আছে, তুমি খুব চোট্টামি করো, কি করো, যখন হচ্ছে 6টা পড়ে, ঠিক আছে, 6 তোমার পড়ছে না, কি করো তোমরা, একটাকে সোজাসুজি বসাও, দিয়ে সোজা এরকম ভাবে বসিয়ে দাও, ঠিক আছে, এইভাবে বসিয়ে দাও বিয়েটাকে, লুডোর ছক্কাটাকে, তাহলে কি উল্টোটা 6 পড়ে যায়, একের উল্টো 6 পড়ে যায়। এবার তোমাদের চালাকে আমি বুঝতে পেরে গেছি, লুডো খেলার আগে আমি লুকিয়ে লুকিয়ে কি করেছি, যে 6 জায়গায় একটা ফুটকি মুছে দিয়েছি, ঠিক আছে, দিয়ে সেটাকে 5 করে দিয়েছি, আর 5 থেকে একটা ফুটকি যোগ করে দিয়েছি, 6 করে দিয়েছি। মানে একটা স্ট্যান্ডার্ড ডাইসে যেরকম হওয়ার কথা ছিল সেরকম হচ্ছে না, সেটা কি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে যখন এটার ক্ষেত্রে যদি দেখছো 1 আর 6 পাশাপাশি আছে, মানে একের অপোজিটে থাকা উচিত ছিল 6টাকে, তাহলে যদি অপোজিটে থাকতো তাহলে আমরা দেখতেই পেতাম না 6 নাম্বারটাকে, কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি, তার মানে এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডাইস নয়, এটাকে তুমি কারসাজি করেছো বা আমি কারসাজি করেছি, তখন এটা হয়েছে নন স্ট্যান্ডার্ড ডাইস। তো এই যেটা রুলটা বললাম, এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডাইস এর রুল। আর যদি স্ট্যান্ডার্ড ডাইস এর রুল জিজ্ঞেস করতো, ঠিক আছে, তাহলে 2 এর অপোজিটে কি হতো, যদি এটা আমরা চেক করে দেখতাম যে এটা একটা স্ট্যান্ডার্ড ডাইস, তখন আমরা কি করতাম, 2 এর অপোজিটে 4 কে বসিয়ে দিতাম, কারণ সরি 2 এর অপোজিটে 5 কে বসিয়ে দিতাম, কারণ যোগ করলে 7 আসতে হবে, ঠিক আছে। যদি দেখতাম চেক করে যেটা একটা স্ট্যান্ডার্ড ডাইস, তাহলে আমরা বসিয়ে দিতাম। সেম ভাবে এখানে আমরা দেখছি এটা একটা স্ট্যান্ডার্ড ডাইস কিনা। এখানে দেখো 4, 1 আর 4 যোগ, 1 আর 6 যোগ করলে 7 পাচ্ছি, 3 আর 4 যোগ করলে 7 পাচ্ছি, অর্থাৎ এগুলো একটা একটা স্ট্যান্ডার্ড ডাইস নয়। যদি স্ট্যান্ডার্ড ডাইস হতো, তাহলে একের অপোজিটে 6 বসতো, যেটা তুমি এই 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 ছবির মাধ্যমে দেখতে পেতে না। 3 এর অপোজিটে 4 বসতো, 3টা উপরে বসেছে, 4টা নিচে বসতো, অর্থাৎ তুমি ছবিতে 4টাকে দেখতে পেতে না, কিন্তু যেহেতু দেখতে পাচ্ছ, এটা স্ট্যান্ডার্ড ডাইস নয়। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এটা যেহেতু নন স্ট্যান্ডার্ডাইজ, নন স্ট্যান্ডার্ডাইজ এর ক্ষেত্রে আমরা কি করি, এই যে নাম্বার গুলো আছে, প্রথমে দেখি যে দুটো কমন কোনটা, 3টা হচ্ছে কমন, 3 দিয়ে আমরা শুরু করছি, 3 দিয়ে শুরু করি। এবার কি করি, ঘড়ির কাঁটার দিকে মানে এই দিকে, এভাবে লিখতে থাকি, 3 1 6, ঠিক আছে। তারপর যদি লিখি 3 লিখলাম, তারপরে 4 লিখবো, তারপরে 5 লিখবো, ঠিক আছে, এইভাবে লিখছি। 3 থেকে স্টার্ট করেছি, ক্লকওয়াইজ ডিরেকশনে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি, 3 পর 4 তারপর 5, ঠিক আছে। তাহলে কি বলেছে, হুইচ নাম্বার উইল বি অ্যাট বটম ইফ 4 ইজ অ্যাট দ্য টপ, মানে যদি উপরে এই লুডো ছক্কাটার উপরে যদি 4 থাকে, তাহলে নিচে কত থাকবে, এটাই তোমাকে জিজ্ঞেস করেছে। মানে বেসিক্যালি তোমাকে জিজ্ঞেস করছে 4 এর অপোজিটে কি থাকবে, ঠিক আছে। এবার আমি এটা থেকে দেখতে পাচ্ছি 4 আর 1 অপোজিটে আছে, তাহলে 4 এর অপোজিটে থাকবে 1, ঠিক আছে। ডাইসের কনসেপ্টটা যেহেতু আমি আগে তোমাদেরকে শেখাইনি, তাই এই দুটো কোশ্চেনের মাধ্যমে ডাইসের একটা একটা বেসিক একটা আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এর চেয়ে বেশি তো একটা পুরো ক্লাস লেগে যায়, কিন্তু আমি এটা একটা
ছোট করে বলার চেষ্টা করলাম। যারা পেড ক্লাস আমার কাছে পড়েছো তারা এগুলো নিশ্চয়ই শিখেছো এবং এগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। ইন দ্য বিল্ডিং দেয়ার ওয়ার এ টোটাল 7 ফ্লোরস। একটা বিল্ডিং আছে, তাতে টোটাল 7টা ফ্লোরস আছে, 7 তলা একটা বিল্ডিং। দ্য ফ্লোরস ওয়ার নাম্বার 1 to 7 ফ্রম বটম টু টপ। বটম মানে হচ্ছে সবার নিচে আছে 1, তারপরে 2, 3, এমনি করে করে 7 পর্যন্ত বিল্ডিংটা আছে। ঠিক আছে, এবার এগুলোকে আমি একটা ছোট করে দাগ দিয়ে নিই যাতে আলাদা করতে সুবিধা হয়। ঠিক আছে, বটম টু টপ বলেছে মানে নিচটাকে 1 বলছে আর টপটাকে 7 বলছে। ঠিক আছে, এখানে সেটা বলেও দিয়েছে ফ্লোর 1 বিং দ্য গ্রাউন্ড ফ্লোর, মানে সবার নিচেরটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। অ্যান্ড ইচ অফ দেম ইচ অফ দ্য 7 মেন এবং 1, 5 এগুলো হচ্ছে দেওয়া আছে। ঠিক আছে, এ বি সি ডি ই এফ জি এইচ অকুপাইড এ ফ্লোর, মানে এখানে তোমাকে, এখানে আমি সলভ করে দেখাচ্ছি ভালো করে। এখানে কি বলেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, একটা 7 ফ্লোরের বিল্ডিং আছে। 7 ফ্লোরের বিল্ডিং এর মধ্যে 1 থেকে স্টার্ট হয়েছে, একটা গ্রাউন্ড ফ্লোর, তারপরে উঠে উঠে যাচ্ছে, সেটা হচ্ছে টপ ফ্লোর। ঠিক আছে, এখানে এ বি সি ডি ই এফ জি এইচ করে ইএফ করে 7 জন মানুষ আছে আর কি। নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, মানে এখান পর্যন্ত তোমার জাস্ট ডিটেলস দিল, এখানে জাস্ট তোমাকে একটা হিন্টস দিল, আর কিছু বলেনি। কোশ্চেন শুরু হবে এখান থেকে। সি লিভস অন দ্য 5th ফ্লোর, মানে 5th ফ্লোর যখন বলেছে মানে সি কে এখানে বসিয়ে দাও, 5 নাম্বার ফ্লোরে সি কে বসিয়ে দাও। ঠিক আছে, এবার হচ্ছে 2 পার্সন লিভ বিটুইন ডি অ্যান্ড এ। আচ্ছা, ডি আর এ এর মাঝে 2 জন পার্সন আছে, ডি আর এ এর মাঝে 2 জন পার্সন আছে। দুটো দুভাবে হতে পারে, ডি আর এ যেরকম ডি উপরে এ নিচে, সেরকম এটাও হতে পারে। ডি এখানে, দুটো উপরে, 2 জন আছে এটা বলেছে, এবার উপরে থাকুক নিচে থাকুক দুটোই তো হতে পারে। ঠিক আছে, তারপর বলে 2 পার্সেন্ট লিমিটেশন ডি এন্ড এ, এতটা পর্যন্ত করলাম। বি লিভস ইমিডিয়েট বিলো ডি, বি হচ্ছে ডি এর জাস্ট নিচে বসবে, তাহলে বি হচ্ছে ডি এর নিচে। দুটো পসিবিলিটি আছে, দুটো পসিবিলিটিকে একসাথে নিয়ে নিয়ে আমি যাচ্ছি। ঠিক আছে, দেয়ার আর 3 ফ্লোরস বিটুইন সি অ্যান্ড ই, সি আর ই এর মাঝে 3টা ফ্লোর আছে। উপর দিক থেকে ই বসতে পারছে না কারণ উপরে দুটোই মাত্র ফ্লোর বাকি আছে, তাহলে এখানে বলেছে সি আর ই এর মাঝে 3টা ফ্লোর আছে, তাহলে একটা দুটো তিনটা সি গ্যাপ রেখে ই কে এখানে বসাবো। কারো কিছু ডাউট নিশ্চয়ই নেই এটার মধ্যে। ঠিক আছে, এবার হচ্ছে বি লিভস অ্যাট অ্যান অড নাম্বার ফ্লোর। ঠিক আছে, বি কোথায় বসছে, একটা অড নাম্বার ফ্লোরে বসছে, মানে তুমি দেখছো এই দুটোকেই বসানোর চেষ্টা করে দেখো। প্রথমত এটাকে বসানোর চেষ্টা করে দেখো, বি হচ্ছে যদি অড নাম্বার ফ্লোরে বি কে বসাতে হয়, বি নিশ্চয়ই এখানে কোনোভাবেই বসতে পারবে না। বি বসতে পারবে কি, দুটো পসিবিলিটি নিয়ে যায়, একটা সি এখানে একটা দুটো ছবি এঁকে নিই। ঠিক আছে, কোনটা আলাদা আলাদা করে হাঁটতে আমার সুবিধা হবে। তাহলে বি কে যদি 7 নাম্বার ফ্লোরে বসতে পারছে না বি, কারণ হচ্ছে উপর দিকে জায়গাই নেই, বি এর উপর ডি বসবে, তারপরও 3 জন বসবে, উপর দিকে জায়গাই নেই, তাহলে 7টা হবে না। অড নাম্বার ফ্লোরে পড়েছে, অড কটা সংখ্যা আছে, 7 আছে, 5 আছে, 3 আছে আর 1 আছে, তার মধ্যে 7টায় বসতে পারছে না, আর 5টায় সি অলরেডি বসে আছে, তাহলে 5এও বসার চান্স নেই। তাহলে কোথায় বসতে পারে, ই বসতে পারে একমাত্র, বি বসতে পারে একমাত্র 3 নাম্বার ফ্লোরে, ইও বসে আছে, ই 1 নাম্বার ফ্লোরে, উই বসে আসতে, ই 1 নাম্বার ফ্লোরেও বসতে পারবে না, তাহলে একমাত্র চান্স আছে যে ই আর বি হচ্ছে 3 নাম্বার ফ্লোরে বসবে। 3 নাম্বার ফ্লোরে বসার পরে ডি কোথায় বসবে, তাহলে তার জাস্ট উপরে। ঠিক আছে, আর তার উপরে দুটো ফাঁকা রেখে, দুটো ফাঁকা রাখার, হ্যাঁ দুটো, ডি এর উপর দুটো ফাঁকা রেখে এ এখানে বসবে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে, স্যার এই যে পসিবিলিটি নিয়েছিলেন এটাও বসিয়ে দেখান তাহলে। ঠিক আছে, আচ্ছা তোমরা যখন বলছো বসিয়ে দেখাতেই হবে আমাকে। বি কে যদি আমাকে বসাতে হয়, বি এখানেও 7 নাম্বারে বসতে পারবে না, কারণ হচ্ছে উপরে যাওয়ার জায়গাই নেই। এখানে যদি বি বসে যায়, উপরে ডি কে বসতে হবে, ডি উপরে জায়গায় নেই, ও নিশ্চয়ই ওকে একটা ফ্লোর তো ওকে দিতে হবে, ও ছাদে তো আর থাকবে না। ছাদে রোদ হচ্ছে এখন, প্রচন্ড রোদ, এখন কি করে ছাদে থাকবে, সেটা নিশ্চয়ই থাকবে না। তাহলে বি কে এখানে বসাতে পারছি না, কারণ ডি এর বসার জায়গা হচ্ছে না। এবার একটা চান্স আছে 3 নাম্বার ফ্লোরে বি কে বসানো, বি কে যদি 3 নাম্বার ফ্লোরে বসাই, ডি কে এখানে বসাতে হবে। ঠিক আছে,
তারপরে একটা ফাঁকা রেখে এ কে এখানে বসাতে হচ্ছে, কিন্তু এখানে ই অলরেডি জায়গাটা দখল করে রেখেছে, তার জন্য এই চান্সটা তোমার হবে না, এই পসিবিলিটিটা ভুল, এই পসিবিলিটিটা ভুল পসিবিলিটি। তাহলে তোমাদের কোনটা বাকি থাকছে? এটাই হচ্ছে তোমার, এটা নিয়ে এগোতে হবে। দুটো জায়গা ফাঁকা আছে, কে কোথায় বসবে এখন আমি জানি না। চলো পরে কি যায় দেখি। জি ডাজ নট লিভস অ্যাট এনি প্রাইম নাম্বার ফ্লোর। বলছে জি কোনো প্রাইম নাম্বার ফ্লোরে বসবে না। জি হচ্ছে প্রাইম নাম্বার কি, দুটো ফ্লোর বাকি আছে, 2 আর 6। প্রাইমটা হচ্ছে সেই সংখ্যা যেটাকে 1 আর সেই সংখ্যা দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 2টা হচ্ছে একটা প্রাইম নাম্বার আমরা জানি, ঠিক আছে, 2টা একটা প্রাইম নাম্বার। তাহলে জি 2 এ বসবে না, তাহলে কোথায় বসবে? জি তাহলে এখানে বসবে, বসতে বাধ্য, যেহেতু প্রাইম নাম্বারে বসবে না বলে দিয়েছে মানে 2 এ বসবে না। তাহলে কে কে বাকি থাকলো? এ বসে গেছে, বি বসে গেছে, সি বসে গেছে, ডি বসে গেছে, ই বসে গেছে, এফ বাকি আছে, তাহলে এফ কে এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের আহ সাজানোটা হয়ে গেল আর কি, এটা সাজানো হয়ে গেল। এবার কি কোশ্চেন আছে, হু লিভস ইমিডিয়েট অ্যাবাভ এফ। এফ এর উপরে কে আছে? এফ এর উপরে আমরা দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি, অ্যাবসলিউটলি ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে বি এর উপরে, সরি এফ এর উপরে বি আছে। তাহলে এখানে তোমাদের কারেক্ট অ্যান্সারটা কোনটা হয়ে গেল? কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি। বোঝা গেছে? যদি বুঝতে না পেরেছো, খুব স্লোলি বলেছি, রিপিটে দেখে নেবে, অবশ্যই বুঝে যাবে। যেহেতু এটা রেকর্ডেড ক্লাস তার জন্য আমি স্লোলি বলছি, যাতে কারো কোনো ডাউট না থেকে যায়। ডাউট থেকে গেলে তো এটা তোমরা জিজ্ঞেস করতে পারছো না, কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করবে, যদি কোনো ডাউট থাকে আমি বলে দেবো সেটা। চলো, ইন এ বিল্ডিং, আচ্ছা এটা তো সলভ করলাম আমি, আর কতবার দেবে এটা? 7 নম্বর কোশ্চেন, ফাইন্ড দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কটা যেটা দেওয়া আছে এখানে কি হবে সেটা তোমাকে বার করতে বলেছে। দেখো কি হয়। দেখো এখানে সব সংখ্যাগুলোর যেগুলো যদি আমি যোগ করি, 31 আর 18 যোগ করলে কত হয়? 49। 49 আর 26 যোগ করলে কত হয়? 49 আর 75। 75 আর 6 যোগ করলে কত হয়? 81। এটা যোগ করলে পাচ্ছি 81, টোটাল যোগ করলে 81 পাচ্ছি। তো 81টা হচ্ছে 9 স্কোয়ার, 9 স্কোয়ার 81। তাই এখানে 81 রুট ওভার করলে 9 পাচ্ছি, ঠিক আছে। আর সেই রুট ওভারটাকে আমি কোথায় বসাচ্ছি? মাঝখানে বসাচ্ছি, ঠিক আছে। সেম ভাবে পরেরটা যদি করো, 42 24 হচ্ছে 56, 56 19 হচ্ছে 75, 75 56 না 66, 19 হচ্ছে 85, 85 15 হচ্ছে 100। 100 যদি আমি রুট ওভার করি তাহলে পেয়ে যাচ্ছি 10, সেটা এখানে লিখে দিচ্ছি। সেম ভাবে তাহলে এটাও সেরকমই আমায় করতে হবে। 35 আর 32 আর 15 যোগ করলে 47, 47 আর 5 হচ্ছে 52, 52 5 হচ্ছে 64। 64 এর যদি আমি রুট ওভার করি সেটা হয়ে যাচ্ছে 8। তাহলে এখানে কোশ্চেন মার্কের জায়গায় আমাকে 8 লিখতে হতো, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ভেরি বিউটিফুল কোশ্চেন, এগুলো সচরাচর তোমাদের মাথায় আসে না, এগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই, আশা করছি এটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা থাকার কথা নয় এটাতে। নেক্সট কোশ্চেনে চলে যাই। চুজ দ্য ফিগার হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। এমন একটা ফিগার বাছতে বলেছে যেটা বাকিগুলোর থেকে আলাদা, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ফিগার এমন ভাবে আছে যে দুভাগে ভাগ করা আছে, পুরো ফিগারটাকে দুভাগ করে করে ভাগ করেছে একটা অন্য একটা রেখা এসে, ঠিক আছে। তো দেখো তুমি এখানটায় 1 নাম্বার ভাগ 2 নাম্বার ভাগ একই রকম দেখতে, 1 নাম্বার ভাগ 2 নাম্বার ভাগ একই রকম দেখতে, 1 নাম্বার ভাগ 2 নাম্বার ভাগ একই রকম দেখতে, যেগুলোকে আমরা সিমেট্রিক্যাল বলি, একই রকম দেখতে। 1 নাম্বার ভাগ 2 নাম্বার ভাগ একই রকম দেখতে, শুধুমাত্র সিটা বাদ দিয়ে, সিটাতে কি 1 নাম্বার আর 2 নাম্বারটা সম্পূর্ণ আলাদা দেখতে। তাহলে এই ফিগারটা, সি নাম্বার ফিগারটা তোমাদের বাকিগুলোর থেকে আলাদা। তাহলে এখানে আমরা কোনটা মার্ক করব? অপশন নাম্বার সিটাকে কারেক্ট অ্যান্সার হিসাবে আমরা মার্ক করে দেবো। বোঝা গেছে? ইজ দিস অ্যাবসলিউটলি ক্লিয়ার? চলো, 6 friends P, Q, R, S, T, U are sitting in a circle facing the center.
সবাই একটা সার্কেলে বসছে, ভালো করে লক্ষ্য করো, এটা সার্কেলে বসছে ফেসিং দ্য সেন্টার। এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। বাহ, দারুণ বৃত্ত এঁকেছি তো, দারুণ বৃত্ত এঁকেছি। এবারে হচ্ছে ছজন ফ্রেন্ডস, তারা বসবে। ছজন ফ্রেন্ডস বললেই তোমাদেরকে এইভাবে তোমরা জিনিসটাকে করবে, ঠিক আছে। এবার কি বলছে, ফেসিং দ্য সেন্টার, প্রত্যেকেই সেন্টারের দিকে ফেস করছে। যদি সেন্টারের দিকে ফেস না বলতো, যদি বলতো আউটসাইড দ্য সেন্টার, তাহলে সমস্ত ক্যালকুলেশন পাল্টে যেত কিন্তু, ঠিক আছে। এবার হচ্ছে পি ইজ বিটুইন এস এন্ড টি, অর্থাৎ পি হচ্ছে এস আর টি এর মাঝখানে বসছে, এস আর টি এর মাঝখানে বসছে। এটা জাস্ট দুভাবেই হতে পারে, টিটা এখানে হতে পারে, টি এখানে হতে পারে, এস এখানে হতে পারে, সেটা যেমন কিছু হতে পারে, সেটা আমি এখনো জানি না, ঠিক আছে। শুধুমাত্র পিটা টি আর এস এর মাঝে হবে এটুকু জানি। আর ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ কিউ, আর ইজ ইমিডিয়েট লেফট অফ কিউ মানে কিউ যদি এখানে হয় আর তার ইমিডিয়েট লেফটে, ঠিক আছে। অ্যান্ড ইউ ইজ ইমিডিয়েট রাইট অফ টি, ইমিডিয়েট রাইট অফ টি মানে এটা যদি এদিকে থাকে, টি এর রাইটে কি বসার জায়গা আছে? অলরেডি তো পি জায়গাটা দখল করে আছে, তাহলে এই পসিবিলিটিটা ভুল পসিবিলিটি। কিন্তু এটা তোমার হতে পারে আর ইজ রাইট অফ টি, ঠিক আছে। আর ইজ রাইট অফ টি মানে এস পি টি আর, এরকম ভাবে আমাকে বসাতে হবে। এস পি টি আর মানে যদি এটাকে আমি যদি সেন্টারের দিকে ভাবে এইভাবে দেখি, তাহলে এইভাবে হবে আর কি। এটাকে যদি একটা বৃত্তর মতো করে দেখি, এস পি টি আর এরকম হবে, আর আর কিউটা এভাবে হবে, ঠিক আছে। তারপর কি, তাহলে এস পি টি আর কে আগে বসিয়ে দেখি কি হয়। এস পি টি আর কে বসালাম, ঠিক আছে। এবার কি বলেছে, এখানে একটা আমাকে হিন্ট দিয়েছিল, আর ইজ টু দা ইমিডিয়েট লেফট অফ কিউ, আর ইজ টু দা ইমিডিয়েট লেফট অফ কিউ, তাহলে কিউ লেফটে, কিউ কে যদি আমি এখানে এখানে বসাই, তাহলে এটা কিউ লেফট। কোনটা লেফট, এটা এটা না এটা, এটা না এটা, কোনটা লেফট বলো তো? যেহেতু উল্টো দিকে ঘুরে গেছে, তুমি উল্টো দিকে ঘুরে দেখো, এই পাশে তুমি তাকিয়ে দেখো, এই দিকটা তোমার লেফট হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এটা তোমার লেফট, তাহলে আর ঠিক জায়গায় বসে দিয়েছি, আর ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ কিউ। ইউ ইজ, তাহলে বাকি কে থাকলো এবার দেখো, বাকি একজনই থাকলো, সেটা হচ্ছে তোমার, বাকি সবাইকে তো বসে দিয়েছি, একজনই বাকি আছে, তাকে এই ফাঁকা জায়গাটা বসিয়ে দাও। কে আছে, পি কিউ আর এস টি, অর্থাৎ পি কে বসেছি, কিউ কে বসেছি, আর কে বসেছি, এস কে বসেছি, টি কে বসেছি, ইউ বসাতে বাকি আছে। এবার জিজ্ঞেস করেছে হু ইজ সিটিং অপোজিট টু আর, আর এর অপোজিটে কে বসছে। আচ্ছা, এইটা কি আর ইজ টু দা ইমিডিয়েট লেফট অফ কিউ, আর ইজ টু দা ইমিডিয়েট লেফট অফ কিউ, এটা আমি ঠিক করেছি তো? হ্যাঁ, ঠিকই তো করেছি, ঠিক আছে। তাই বলছে হু ইজ সিটিং অপোজিট টু আর, আর এর অপোজিটে কে বসছে, এস বসছে। এই যে আর এর অপোজিটে, এখানে যদি আর বসায় তাহলে এখানে এস বসবে, ঠিক আছে। বোঝা গেছে নিশ্চয়ই। চলো নেক্সট কোশ্চেনে যাই। এবং 20টা কোশ্চেনের মধ্যে এটা 19 নাম্বার কোশ্চেন ছিল, অর্থাৎ এরপরের যে কোশ্চেনটা আসবে সেটা তোমাদের লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনটা ভালোই ভালোই সলভ করে দাও, যা শেষ ভালো তার সব ভালো, ঠিক আছে। এটা একটা কি দিয়েছে, চুজ দ্য ফিগার হুইচ ইজ মিরর ইমেজ অফ দ্য কোশ্চেন ফিগার। মিরর ইমেজ আমাকে বার করতে দিয়েছে, অর্থাৎ এখানে যদি একটা মিরর থাকে, এখানে যদি একটা মিরর থাকে, তাহলে এগুলোর মধ্যে কোনটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। যদি মিরর থাকে এখানে একটা, মিররটাকে একটু ভালো করে বসাই মিররটাকে। এবার মিরর যদি এখানে থাকে, তাহলে এখানে একটা গোলটা তৈরি হবে, এখানে এটা আসবে, আর এটা এরকম ভাবে আসবে। রেডিমেড সবসময় বাঁ দিক ডান দিকে চেঞ্জ হয়। তাহলে কোনটা তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছ? অপশন নাম্বার বিটা হয়ে যাচ্ছে তোমাদের অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে বিটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আজ আমরা 20টা কোশ্চেনের একটা প্র্যাকটিস সেট, একটা মক টেস্টের সেট শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও, লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা সমস্ত
টপিক গুলো সমস্ত কোশ্চেন গুলো বুঝতে পেরেছো কিনা। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে তোমরা অবভিয়াসলি জিজ্ঞেস করতে পারো আমাকে, সেটাও জিজ্ঞেস করো, ঠিক আছে। কিন্তু ভিডিওটা শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর এরকম আমার প্লেলিস্ট একটা তৈরি করা আছে এক্সাম্পল বা ইউটিউব চ্যানেলের মধ্যে, রিজনিং বাই শ্রাবণ্য স্যার। সেখানে তোমরা রিজনিং এর যা যা এখন পর্যন্ত আমি ক্লাস করেছি সেগুলো তুমি ওখানে পেয়ে যাবে। তো সেটাকেও তোমরা, বাকি যদি ভিডিওগুলো না দেখে থাকো সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। চলো তাহলে এখানেই আমি আমাদের ক্লাসটা শেষ করছি। আবার পরের কোনো একটা টপিকে তোমাদের সাথে দেখা হবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আহ দেখার জন্য, ভিডিওটা মন দিয়ে অ্যাটেন্ড করার জন্য। সবাইকে ধন্যবাদ। টাটা।